স্বাগত খেলা যুগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। মাত্র 18তেই জয় করেছেন 18 কোটির ভালোবাসা। অভিষেকের আগে আলোচনার জন্ম দিয়েছিলেন ফাহমিদুল ইসলাম। এরপর আবারও ফিরলেন লাল সবুজের পতাকার নিচে। ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে উপহার দিলেন দারুণ ফুটবল। নিজের খেলা ও স্বপ্ন নিয়ে 71-এর খেলাযোগকে জানিয়েছেন ফাহমিদুল। তার ভাবনা শুনেছেন হাসান সজীব। ফাহমিদ, যে নামের অর্থ বিচক্ষণ, চতুর, সচেতন। ফুটবলের ফরওয়ার্ডদের যেটা সবচেয়ে বেশি প্রয়োজন। বাংলাদেশের ফুটবলে মাত্র 2টি ম্যাচ খেলে ইতোমধ্যে সবার হৃদয়ে জয় করে ফেলেছেন ফাহমিদুল ইসলাম। অবশ্য বাংলাদেশে ম্যাচ খেলার আগেই, অভিষেকের আগেই তিনি সবার হৃদয়ে জায়গা করে নিয়েছেন। সেই ফাহমিদুল আছেন আমাদের 71 খেলাযোগের সঙ্গে। আমরা কথা বলতে চাই তার ফুটবলে উঠে আসা এবং বাংলাদেশকে নিয়ে তিনি কি স্বপ্ন দেখেন। ফাহমিদুল, আপনাকে 71 খেলাযোগে স্বাগত। নিশ্চয়ই খুব টায়ার্ড এবং ম্যাচটা হেরে গেছেন, শেষ মুহূর্তে পর্যন্ত ট্রাই করেছেন। মন খারাপ কিনা? বাড়িতে এসে কোনোভাবে কি মনটা ভালো হয়েছে? আমরা তো শুরু থেকে আমাদের ম্যাচটা জিতা সবার মাইন্ডে ওইটাই ছিল। তো আমি ইতালি থেকে আসার সময় মাইন্ডে ওটাই রাখছি যে আমরা ম্যাচটা জিততে হবে। সো আই থিঙ্ক আমাদের ব্যাড লাক, কজ ওয়াজ নট আওয়ার ডে। আল্লাহ তালা যেটা করে ভালোর জন্যই করে। সো আমরা আমাদের কপালে হয়তো এই ম্যাচটা ছিল না, বাট নেক্সট ইনশাল্লাহ আমরা ভালো কিছু করবো, আমাদের জন্য ভালো কিছু ওয়েট করতেছে। স্টিল আপসেট, কজ আমি হয়তো অবশ্যই আরও ভালো কিছু করতে পারতাম। ইয়েস্টারডে ম্যাচে মাত্র 2টা ম্যাচ খেলছি, আমার আরও ভালো করতে হবে ইনশাল্লাহ নেক্সট ডে। যদি আল্লাহ তালা চায় তাহলে আমি আবার আসবো বাংলাদেশে ভালো কিছু করার জন্য। এখনও আপনার চোখে মুখে সেই খারাপ লাগাটা দেখতে পাচ্ছি, কিছুটা আবেগ আপ্লুত হওয়ারই কথা। এত ফ্যান, এই যে মাত্র 18 বছর বয়স, এই বয়সে অনেকে স্কুল কলেজে থাকে, সেই বয়সে আপনি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন। আপনি যখন বাংলাদেশে আসলেন সবাই আপনাকে ওয়েলকাম করছিলেন। এই যে স্বাগত জানানো, সেই মুহূর্তে আপনি নিশ্চয়ই আপনার বাবার সহ গর্বে আপনার বুকটা ফুলে উঠছিল। জি অবশ্যই, কারণ দেশের জন্য কিছু করা, এটা আই থিঙ্ক সবাই এই ড্রিমটা দেখে। সো আমি স্টিল 18, সো ফর মি ইজ বিগ থিংস। রিপ্রেজেন্ট মাই কান্ট্রি ইজ হিউজ থিংস, অ্যান্ড আমাকে সবাই এত ভালোবাসবে আমি কখনো কল্পনা করি নাই। বাট এখন ফুটবল ইজ নো এজ ম্যাটার। সো আমি ট্রাই করবো আমার ভালোটা দিয়ে। সো সবাইকে মানে থ্যাংক ইউ অলওয়েজ যে আমাকে সাপোর্ট করতেছে, বাট আমি ট্রাই করবো যে আমার ফুটবলটা দিয়ে যাতে সবাইকে থ্যাংক ইউ জানাতে পারি, এটাই। দ্যাটস ইট। সৌদি আরবে আসলেন, আপনি খুব স্ট্রং মানসিকভাবে। আপনার ফ্যামিলি মেম্বারের সাথে আমার কথা হয়েছে, বাবা মা, তারা বলছিলেন যে আপনি মানসিকভাবে খুবই স্ট্রং। এবং আপনি যখন ইটালি আবার ফেরত যান, আপনার বাবা মা কথা বলছিলেন এবং তারা বলছিলেন যে আপনি ভেঙে পড়েননি, মন খারাপ করেননি। ওই মুহূর্তটা আসলে কেমন ছিল যে যখন ইতালি চলে গেলেন, আপনি দেখতে পাচ্ছিলেন যে বাংলাদেশ থেকে সবাই দাবি করছিল যে ফাহমিদুলকে দলে চাই। নিশ্চয়ই সেই মুহূর্তটা সেখান থেকে বসে মন খারাপ হয়েছিল কিনা? এটা আমার মন খারাপ হয়নি, কারণ আমি এটা মোটিভেশন হিসেবে নিয়েছি। কারণ আমি জানি কি হয়েছিল এখানে। আমার কোচের সাথে অলওয়েজ ভালো সম্পর্ক ছিল, টিমমেটদের সাথে অলওয়েজ গুড রিলেশনশিপ। সো আমি জানি কী হয়েছিল, এটা কোচ ডিসিশন নিছে, হয়তো আমি রেডি ছিলাম না। সো দিস টাইম আই ওয়াজ রেডি, সো হি কল মি, দ্যাটস ইট। ফাহমিদুলের জন্য অনেক অনেক শুভকামনা রইল, বাংলাদেশের ফুটবলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। হাসান সজীব, 71, ফেনী। বাংলাদেশের জার্সিতে এক যুগের বেশি অভিজ্ঞতা, কিন্তু মাঠে নামা নিয়ে ঘোর অনিশ্চয়তা। প্রবাসী ফুটবলারদের লাল সবুজ জার্সি পরার পথিকৃত জামাল ভুঁইয়া এখন হাভিয়ার কাবরেরার কাছে অনেকটাই অকার্যকর। স্কোয়াডে রাখছেন, প্রেস কনফারেন্সেও আনছেন, কিন্তু ম্যাচ খেলাচ্ছেন না। এমনকি ক্যারিয়ার নিয়ে জামালকে সুস্পষ্ট বার্তাও দিচ্ছেন না। প্রশ্ন উঠছে, জামালের ক্যারিয়ার কি কোচের অবহেলাতেই শেষ হবে? পার্থ বণিকের রিপোর্ট। 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে 2-1 গোলে হার, আক্ষেপ আর হতাশার আঁধার তখন বাংলাদেশ শিবিরে। তারপরেও মাঠে আগত 22,000 দর্শকের সম্মানে সেদিন মার্চ পাস্টে বেরিয়েছিলেন ফুটবলাররা। আর ঠিক ওই সময়ই অদ্ভুত এক দৃশ্য ধরা পড়ে খেলাযোগের ক্যামেরায়। একদিকে আল আমিন, তাজ, ফাহিম সহ টিমের সবাই, আর অন্যদিকে দূরে একাকী নিঃসঙ্গ জামাল ভুঁইয়া। তার হাঁটার ভঙ্গি বলে দিচ্ছিল দলছুট এই মানুষটার কষ্টের ভার বাকিদের চেয়ে ঢের বেশি। মাঠে নামার আগেই যে বারবার হেরে যাচ্ছেন, যে হার কোচ কাবরেরার কৌশলের কাছে। মূলত গেল সেপ্টেম্বর থেকে এমন দিকভ্রান্ত হয়ে জাতীয় দলে আছেন জামাল ভুঁইয়া। দলে থেকেও পান না ম্যাচের দেখা, অথচ তিনি জাতীয় দলের অলিখিত মেইন ক্যাপ্টেন।
4 সেপ্টেম্বর থিম্পুতে ভুটানের বিপক্ষে প্রথম ফ্রেন্ডলি ম্যাচের আগে সংবাদ সম্মেলন। 7 সেপ্টেম্বর ওই ভুটানের বিপক্ষে দ্বিতীয় ফ্রেন্ডলি ম্যাচের আগে আরেক সংবাদ সম্মেলন। 24 মার্চ এবার শিলংয়ে ভারত ম্যাচের আগে সংবাদ সম্মেলন। সবশেষ 9 জুন ঢাকায় সিঙ্গাপুর ম্যাচের আগে সংবাদ সম্মেলন। 4টা ছবি ভালো করে লক্ষ্য করুন। প্রতিবারই ম্যাচের আগে জামালকে নিয়ে সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন কোচ হাবিয়ের কাবরেরা, কিন্তু পরের দিন ম্যাচে সেরা একাদশ দূর বদলি হিসেবেও মাঠে নামাননি তাকে। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, তবে কি কেবল সংবাদ সম্মেলনের জন্যই জামালকে দলে রেখেছেন কোচ কাবরেরা? অথচ জামাল যখনই সুযোগ পেয়েছেন নিজেকে প্রমাণের চেষ্টা করেছেন। ভুটানের বিপক্ষে তার কর্নার কিক থেকেই অভিষেক ম্যাচে গোলের দেখা পান হামজা চৌধুরী। সেলিব্রেশনের সময় জামালকে ইঙ্গিত করে হামজার হাসিমুখী বলে দেয় কতটা পারফেক্ট ছিলেন JB6। হাল্লামোলে হামজা, সমিত, ফাহামিদুল সহ প্রবাসী ফুটবলারদের আসার যে প্রবণতা দেখা যাচ্ছে, সেখানে জামাল ভুঁইয়া বাংলাদেশের প্রথম তারকা। এক যুগ আগে ডেনমার্কের সুযোগ সুবিধা রেখে ছুটে এসেছিলেন বাংলাদেশে। 4টা গুলির ক্ষত নিয়ে চেষ্টা করে গেছেন এদেশের ফুটবলকে বাঁচিয়ে রাখতে। স্বভাবতই 35 বছর বয়সে আগের মতো গতি, স্কিল নেই জামালের। 90 মিনিট তাকে খেলানো টাফ ডিসিশন, কিন্তু তাই বলে সিঙ্গাপুর ম্যাচে 10 মিনিটও সুযোগ পাবেন না? এতটা খারাপ সময় কি এসেছে জামালের? বিশেষ করে হৃদয় কাজেমরা যখন মিটে বারবার ফেল করছিলেন, দলও 2 গোলে পিছিয়ে ছিল, তখন শেষ দিকে জামালকে না নামানোর কোনো কারণই খুঁজে পাচ্ছেন না ফুটবল বোদ্ধারা। দিন শেষে ওই একটা কথাই, পরিকল্পনাহীনভাবে এগোচ্ছে কাবরেরার বাংলাদেশ অধ্যায়, যেখানে জামাল ভুঁইয়ার ক্যারিয়ারে বসে গেছে প্রশ্নবোধক চিহ্ন। যে মানুষটা এক যুগে 80-র ওপর ম্যাচে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন, তাকে যদি বাদ দিতেই হয় তাহলে তা যেন সম্মানজনক উপায় হয়, সেটাই কোচ এবং বাফুফের কাছে ফুটবল ফ্যানদের দাবি। পার্থ বণিক, ৭১, ঢাকা। সিঙ্গাপুর বাংলাদেশ ম্যাচ আয়োজনে নিজেদের সফল মনে করছে বাফুফের কম্পিটিশন কমিটি। বিপুল সংখ্যক মানুষের টিকিটের চাহিদা বিবেচনা করে এশিয়ান কাপ বাছাইয়ে হংকং বাংলাদেশ ম্যাচ টিকিট 1 মাস আগে থেকে বিক্রির পরিকল্পনা বাফুফের। অর্ণবাপী রিপোর্ট। জনস্রোতে উত্তাল জাতীয় স্টেডিয়াম, উচ্ছ্বাস উদ্দীপনা সবই ফুটবলকে ঘিরে। গেল কয়েকটা দিন যেন সেই উন্মাদনা ছড়িয়ে গিয়েছিল গোটা দেশে। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ আয়োজনে রীতিমতো হিমশিম খেতে হয়েছে বাফুফের কম্পিটিশন কমিটিকে। প্লেইং লাইফেও চ্যালেঞ্জিং ছিল, এখন সংগঠক হিসাবে, কম্পিটিশনের চেয়ারম্যান হিসাবে আরও একটা বড় চ্যালেঞ্জিং। এখানে 90% সফল, আর 10% যদি হয়ে থাকে আমরা নেক্সট ম্যাচ অক্টোবরে আমরা এটার কভার করতে চেষ্টা করব। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সবই ছিল ঠিকঠাক। শীঘ্রই প্রেস কনফারেন্স করে ভুটানের সাথে ফিফা প্রীতি ম্যাচ ও সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই ম্যাচে বাফুফের প্রাপ্তির কথা জানানো হবে। ভুটানের সঙ্গে ফিফা ফ্রেন্ডলি এবং সিঙ্গাপুরের সঙ্গে ম্যাচ থেকে বোঝা গেল ফুটবলের প্রতি মানুষের যে উন্মাদনা, সেটা কিন্তু আবার জনস্রোত হয়ে ফিরে এসেছে। মানুষের যে ঢল, ফুটবলের প্রতি যে আগ্রহ, এটা কিন্তু আগামীতে চলতেই থাকবে। সেক্ষেত্রে হংকং এবং ভারতের বিপক্ষে ম্যাচের জন্য কম্পিটিশন ডিপার্টমেন্ট বাফুফের কতটা প্রস্তুত থাকবে? আমরা কম্পিটিশন, মানুষের যে এই জোয়ার, মানুষের যে ফুটবলের প্রতি ভালোবাসা, আমরা নেক্সট সামনের ম্যাচে, হংকংয়ের ম্যাচে 1 মাস আগের থেকে আমরা টিকিট অনলাইনে বিক্রি করার উদ্যোগ নিব। প্রেসিডেন্টের কোনো নির্দেশ ছিল এই ব্যাপারে? প্রেসিডেন্ট আমাদের করার নির্দেশনা দিয়েছেন নেক্সট ম্যাচে যাতে আমরা ওই ভুলগুলা, যাতে স্ক্যানিং বা টিকেটিং বা আদার্স কোনো ভুলগুলা যাতে না হয়। পুরো কমিটিরই কিন্তু চেষ্টা থাকবে ফুটবলটাকে সারা বাংলাদেশব্যাপী ছড়িয়ে দেওয়া। সেক্ষেত্রে এশিয়ান কাপ বাছাইয়ের বাকি 2টা ম্যাচ ঢাকার বাইরে হওয়ার সম্ভাবনা কতটুকু? আমরা এখনও ডিসিশন, আমার প্রেসিডেন্ট ডিসিশন, আবার আমাদেরও ডিসিশন যে আমরা ঢাকার বাইরেই 2টা ম্যাচ করতে চাই বা করব। দেন আমরা ভিজিট করব, আগামী সপ্তাহে ভিজিটে যাব চিটাগং আর সিলেট। যদি দেখি ওইখানে এই সময়ের মধ্যে সব কিছু প্রিপারেশন করা সম্ভব, দেন আমরা ওইখানেই করব। আর যদি ওইটা সম্ভব না হয় আমরা ঢাকাতে করব।
অক্টোবর ও নভেম্বরে এশিয়ান কাপ বাছাইয়ে হংকং এবং ভারতের বিপক্ষে ম্যাচ দুইটা চট্টগ্রাম ও সিলেটে আয়োজনের কথা থাকলেও ফুটবল নিয়ে সবার আগ্রহ ও আসন সংখ্যা বিবেচনা করে ঢাকার জাতীয় স্টেডিয়ামেই আয়োজন করা হতে পারে। অর্ণব বাপি, ৭১। 2027 বা 31 বিশ্বকাপেই টাইগাররা হতে পারে চ্যাম্পিয়ন। ভারতের 83 বিশ্বকাপ জয় মিরাজের অনুপ্রেরণা। ক্যাপ্টেন্সি কঠিন কাজ, তবে সময় পেলে ভালো করা সম্ভব বলে মিরাজের বিশ্বাস। ক্যাপ্টেন্সি নিয়ে নিজের ভাবনার কথা খেলা যোগে কোনো এক আড্ডায় খোলামেলা জানিয়েছিলেন মেহেদী মিরাজ। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। দেখেন, ক্যাপ্টেন্সি এমন একটা জিনিস যেটা আপনি মনে করেন কি যে করতে আপনাকে সময় দিতে হবে। বেসিক্যালি ন্যাশনাল টিম তো মনে করেন এখানে প্রেশার থাকে অনেক, এখানে ইজি না ক্যাপ্টেন্সি করা, যে করে সেই জানে। বাট যেহেতু এজ লেভেলে ক্যাপ্টেন্সি করেছি, ক্লাব ক্রিকেটে বিপিএলে করা হয়েছে এর আগে, আমি জানি যে প্রেশারটা কোন জায়গায় থাকে। আমাদের সিনিয়র যারা ছিলেন তারা কিন্তু একটা বাংলাদেশকে একটা জায়গায় নিয়ে গেছেন, একটা স্টেপ নিয়ে গেছেন। বাট এখন আমাদেরকে রেসপন্সিবিলিটি নিতে হবে। কোন এক সময় ওয়েস্ট ইন্ডিজে আপনার সঙ্গে কথা হচ্ছিল, আপনি বলছিলেন যে ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি, 2023 না হলে 2027 দেখি। বাংলাদেশ আসলে বিশ্বকাপ কবে জিততে পারে, কবে জিতার আত্মবিশ্বাসটা আপনি রাখেন? ঠিক এই ভৈরব নদীতে বসে আজকে এটা বলতে চাচ্ছি এই কারণে, একটা সময় স্মৃতি হিসেবে থেকে যাবে। কোনো এক সময় এই কথাটাই হয়তো আপনাকে বলতে পারবো যে আসলে আপনার প্রিয় জায়গাটায় বসে আপনার কাছ থেকে একটা কথা শুনেছিলাম এবং সেটা সত্য হয়েছে। ইনশাল্লাহ আমি মনে করি যে 27 এবং 31 এই দুই বিশ্বকাপের ভিতরে ইনশাল্লাহ আমরা একটা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হব। সম্ভব? অবশ্যই, কারণ অসম্ভব বলে পৃথিবীতে কোনো কিছু নেই। আর মানুষ, আমি বিশ্বাস করি, পারে না এমন কোনো কিছু নেই, কয়েকটা জিনিস বাদে। আর মানুষ যদি ওইভাবে ডেডিকেট থাকে বা ওইভাবে যদি থিঙ্কিং থাকে, অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার মতন। কারণ আমি কেন এই কথাটা বললাম, আপনি দেখেন ইন্ডিয়া 83 বিশ্বকাপ জিতেছিল, তখন কি টিম ছিল? এখন যদি আপনি ওয়ার্ল্ড ক্রিকেট দেখেন, এখন যদি আপনি ওয়ার্ল্ড ক্রিকেটে যদি আপনি যারা ইন্টারন্যাশনাল ওইরকম খেলছে না, মাঝে মাঝে বাছাই পর্ব খেলছেন বিশ্বকাপ, লাইক আপনি ধরেন নেপাল বা ইউএই, এরা যদি এখন না এসে বলে যে আমরা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হতে এসেছি, আপনার কাছে কিন্তু একটু অস্বাভাবিক লাগবে। বাট একটা জিনিস দেখেন, ওই সময় কিন্তু ইন্ডিয়া কিন্তু অত ভালো টিম ছিল না, বাট কপিল দেব বলেছে আমরা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হতে এসেছি। বাট সেই সময় যদি ওরা চ্যাম্পিয়ন হতে পারে, তাহলে কেন আমরা এই সময় এত ভালো প্লেয়ার, ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার দিয়ে আমরা হতে পারবো না, বা আমাদের টিম পারবে না? আমাদের তো ক্রিকেটার অনেক ভালো আসছে। এবং দেখেন যে ওই সময় কোন প্লেয়ারগুলোও খেলবে, অনেক ভালো ভালো ক্রিকেটার আসবে। এবং দেখেন যারা যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন টিমের প্লেয়াররা আছে, 2020-এর চ্যাম্পিয়ন হয়েছে, তারা অনেক ম্যাচিউরড হবে। তখন তারা তো বিশ্বকাপ অলরেডি জিতেছে, তারা যদি ওই সময় খেলে, অবশ্য তারা কিন্তু বিশ্বকাপের স্বাদটা পেয়েছে যে কিভাবে চ্যাম্পিয়ন হতে হয়। হয়তো এটাও একটা অপরচুনিটি হতে পারে। নিঃসন্দেহে অনেক আশার কথা শুনলাম মেহেদী হাসান মিরাজের কাছ থেকে। মেহেদী হাসান মিরাজ তার প্রিয় ভৈরব নদীতে বসে যে কথাটা বললেন, 2027 অথবা 2031 এই দুইটা বিশ্বকাপের মধ্যেই বাংলাদেশের অধরা বিশ্বকাপটা ধরা হয়ে যাবে। বিরাট বড় একটা স্বপ্ন, বিরাট বড় একটা আত্মবিশ্বাস। সেই আত্মবিশ্বাস নিয়েই খুলনা থেকে বিদায় নিচ্ছে নাহিয়ান বিন জসিম, ৭১, খুলনা। শ্রীলঙ্কায় আগে টেস্ট জয়ের সুখস্মৃতি আছে, সেখান থেকে অনুপ্রেরণা নিয়ে এবারও দারুণ কিছু করতে চায় টিম বাংলাদেশ। ক্যাপ্টেন নাজমুল শান্ত বলছেন দলটা ভারসাম্যপূর্ণ, প্রস্তুতি নিয়েও কোনো অভিযোগ নেই। টপ এবং মিডল অর্ডার ব্যাটারদের আরও দায়িত্বশীল দেখতে চান শান্ত। এই সফরে 2 টেস্ট, 3টা করে ওডিআই আর টি20 খেলবে বাংলাদেশ। সাইফুল রূপকের রিপোর্ট। পুরো দল সে কি অবস্থায় না আমি শুধু কি দল কিংবা ক্যাপ্টেন, বাংলাদেশের ক্রিকেটটাই তো নড়বড়ে অবস্থায়। এপ্রিল মেতে দুর্বল জিম্বাবুয়ের পর আরব আমিরাতের কাছেও হারের লজ্জা, মাঝে হামজা সমিতদের নিয়ে ফুটবলের জোয়ার। ফ্যাকাশে থেকে আবার ফোকাসে ফিরেছে ক্রিকেট। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শুক্রবার লঙ্কায় যাচ্ছে টিম বাংলাদেশ। হারের বৃত্তে ঘুরপাক খাওয়া শান্তরা কি রাবণের দেশে ছন্দে ফিরবে? সময়টা কম পাওয়া গেছে কিছু ক্ষেত্রে, বাট এক্সকিউজ হিসেবে এটা দিতে চায় না। বাট যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ ভালো প্রিপারেশন হয়েছে। শ্রীলঙ্কায় টেস্টে আমরা এর আগে জিতেছি, সো আশা করব যে এবারও ভালো কিছু হবে ইনশাআল্লাহ। স্পেশালি গলে তো স্পিন হয়, ওইখানে ভালো উইকেটও হয়, আবার চাইলে স্পিনও বানাইতে পারে। সো ওই কারণে একটু প্রিপারেশনটা ওইভাবে নেওয়ার চেষ্টা করেছি আমরা। জানি না ওরা কি উইকেট দিবে, বাট এর আগে টেস্ট ম্যাচ যখন ওরা অস্ট্রেলিয়ার সাথে খেলেছে মোটামুটি
ছোট ছোট স্পিন তো হয়েছে, সো ওই কারণে আর কি ওইভাবে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করেছি। সবশেষ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে 4 ম্যাচ জয়, পাকিস্তানকে ওদের মাটিতে 2 টেস্টেই নাচিয়েছে। ক্যারিবিয়ানেও লাল সবুজ পতাকা উড়েছে। 17 জুন গোল্ড টেস্ট দিয়ে টেস্টের বিশ্বকাপের নতুন সাইকেল শুরু করছে বাংলাদেশ। এবার কোন লক্ষ্যে ছুটবে? টেস্ট চ্যাম্পিয়নশিপে যেটা বললেন, গত বছর আমরা 7-এ শেষ করেছি। অবশ্যই তো লক্ষ্য থাকবে যে 4, 5, 6-এর মধ্যে যদি এবছর আমরা আসতে পারি তাহলে খুবই ভালো হয়। এবং উইনিং পার্সেন্টেজ গত বছর আই থিঙ্ক 45 এরকমই ছিল। সো এখান থেকে যদি একটু বাড়াতে পারে 50, 55, 60 হলে আমার মনে হয় যে অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে ভালো একটা অ্যাচিভমেন্ট হবে আমার। মিরপুরে দিন কয়েকের প্রস্তুতি, লঙ্কায় নাই প্রস্তুতি ম্যাচও। প্রথম টেস্টের আগে গলে মানিয়ে নেওয়ার সুযোগও কম। এর মধ্যে লঙ্কান স্কোয়াডে আছেন একাধিক বৈচিত্র্যময় স্পিনার। ধাঁধায় না পড়ার রাস্তা কি খুঁজে পেয়েছে ব্যাটাররা? এরকম টাইপের বোলার তো আমাদের দেশে নাই। সো প্রিপারেশন যদি আমি ওইভাবে নিতে চাই সম্ভব না, কারণ আমাদের দেশে নাই। প্রিপারেশনগুলো মেন্টালি যেভাবে নেওয়া যায় ওদের ভিডিও দেখে হইতে পারে। সো এটা আসলে খুব স্পেসিফিকভাবে প্রিপারেশন নেওয়াটা ডিফিকাল্ট, বাট আমার মনে হয় যে যতটুকু সম্ভব মেন্টালি বা ভিডিও দেখে যতটুকু নেওয়া যায়। শান্তর ব্যাটে রান নেই, মুশফিকও আউট অফ ফর্ম। সবশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রান এসেছে লোয়ার মিডল অর্ডারে খেলা মিরাজের উইলো থেকে। মেইন ব্যাটারদের ক্ষুধা কি কমে গেছে? মিরাজ 7-8-এ ব্যাটিং করার পরেও হাইস্ট রান স্কোরার, তারপরেও 4টা ম্যাচ জিতেছি আমরা। তার মানে যদি আমরা ওপরের ব্যাটসম্যানরা যদি একটু কন্ট্রিবিউট করতে পারি, একটু না ভালোভাবে, হয়তো মিরাজ হয়তো কোনো দিন ব্যাটিংই পাবে না। সো তখন দেখা যাবে যে আমরা আরও বেশি ম্যাচ জিততেছি। সো টপ অর্ডারে যারা আমরা ব্যাটিং করি বা মিডল অর্ডারে যারা ব্যাটিং করি, টেস্ট ক্রিকেটের দায়িত্বটা তাদেরই। এবং ফার্স্ট ইনিংসটা খুব ইম্পর্টেন্ট, ফার্স্ট ইনিংসে আমরা কত রান করতেছি। সো অবশ্যই এই জায়গাটাতে তো আমি যেটা বারবারই বলছি যে সবাই কিন্তু কষ্ট করছে, বাট রেজাল্ট হচ্ছে না। কেন হচ্ছে না এই জিনিসটা ফাইন্ড আউট করাটা ইম্পর্টেন্ট। গল এবং কলম্বোতে টেস্ট, ওয়ানডে এবং টি20 গড়াবে পাল্লেকেলে, ডাম্বুলা এবং কলম্বোতে। সাইফুল রূপক, ৭১। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।